আচ্ছা, এর আগের দিন আমি লামার্কের মতবাদ পড়িয়েছিলাম। আজকে আমরা পড়ব ডারউইনের মতবাদ। বিবর্তনের প্রবাদ প্রতিম পুরুষ চার্লস ডারউইন, তিনি তার বিবর্তন সম্পর্কীয় মতবাদ 1859 খ্রিস্টাব্দে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন এই গ্রন্থে প্রথম প্রকাশ করেন। তার মতবাদকে ডারউইনবাদ বা ডারউইনিজম বলে। বিবর্তন সম্পর্কিত তার মতবাদটি হল প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব। 1831 খ্রিস্টাব্দ থেকে 1835 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 5 বছর তিনি একটি জাহাজে প্রকৃতিবিদ হিসেবে আটলান্টিক মহাসাগরীয় বিভিন্ন দ্বীপগুলি পরিভ্রমণ করেন। এই সময় তিনি বিভিন্ন দ্বীপের প্রাণী ও উদ্ভিদের সঙ্গে মূল ভূখণ্ডের প্রাণী ও উদ্ভিদের কিছু চরিত্রগত পার্থক্য লক্ষ্য করেন। বিশেষত দক্ষিণ আমেরিকার গ্যালাপাগোস দ্বীপের প্রাণী ও উদ্ভিদের চরিত্রগত সাদৃশ্য ও বৈসাদৃশ্য তিনি পর্যবেক্ষণ করেন। ভ্রমণকালে পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান, অভিজ্ঞতা ও সংগৃহীত বিভিন্ন নমুনাগুলির ভিত্তিতে তিনি জীবের অভিব্যক্তি সম্পর্কীয় যুগান্তকারী মতবাদ প্রকাশ করেন। তার মতবাদকে ডারউইনবাদ বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলে। বিবর্তন সম্পর্কিত বিভিন্ন তথ্যগুলির মধ্যে ডারউইন মতবাদ ছিল সবচেয়ে আলোচিত গ্রহণযোগ্য তত্ত্ব। ডারউইন পরবর্তীকালে বংশগতি বিজ্ঞানের নব আবিষ্কারলব্ধ ফলাফল ডারউইন তত্ত্বকে নতুনভাবে রূপ দেয়, যা নিও ডারউইনিজম তত্ত্ব বলে খ্যাত। ডারউইন মতবাদের মূল প্রতিপাদ্য বিষয়। ডারউইন তত্ত্ব প্রকৃতপক্ষে পর্যবেক্ষণ ও পর্যালোচনার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। আমরা এবার এই ডারউইনের যে মূল যে বিষয়গুলো সেগুলোতে আমরা আসব এবং আলোচনা করব। প্রথম সেটা হচ্ছে জীবের অত্যধিক বংশ বৃদ্ধি। জীব জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যা বৃদ্ধি করে এবং এটি জীবের সহজাত বৈশিষ্ট্য। যেমন একটি স্ত্রী স্যালমন মাছ এক প্রজনন ঋতুতে প্রায় 3 কোটি ডিম পাড়ে এবং একজোড়া হাতি থেকে সৃষ্ট সকল হাতি যদি বেঁচে থাকে তাহলে 750 বছরে হাতির সংখ্যা প্রায় হবে 1,90,00,000। তাহলে অঙ্কের হিসেবে কি বৃহৎ একটা আমরা সংখ্যা পাচ্ছি। এরপর 2 নম্বর যে বিষয়ের উপর তিনি আলোচনা করেন সেটা হচ্ছে সীমিত খাদ্য ও বাসস্থান। পৃথিবীর জন্ম লগ্ন থেকেই ভূপৃষ্ঠের আয়তন সীমাবদ্ধ হওয়ায় জীবের বাসস্থান ও খাদ্য সীমিত। এরপর যেটা সবথেকে আমরা ডারউইনের সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে জীবন সংগ্রাম বা স্ট্রাগল ফর এক্সিস্টেন্স।
আচ্ছা, একদিকে জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে বংশবৃদ্ধি, আবার অন্যদিকে সীমিত খাদ্য ও বাসস্থান জন্য জীবকে বেঁচে থাকার নিমিত্ত কঠিন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। ডারউইন একে অস্তিত্বের জন্য জীবন সংগ্রাম বা অস্তিত্বের জন্য সংগ্রাম বলে অভিহিত করেন। আচ্ছা, জীবন সংগ্রাম 3 রকমের। এক হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, 2 হচ্ছে আন্তঃপ্রজাতি সংগ্রাম এবং 3 হচ্ছে পরিবেশের সঙ্গে সংগ্রাম। অন্তঃপ্রজাতি সংগ্রামটা কি বলছে? একই প্রজাতি অন্তর্গত জীবের খাদ্য ও বাসস্থান প্রায় একই রকমের হওয়ায় সদস্য সংখ্যা বাড়ার সঙ্গে নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়। একেই আন্তঃপ্রজাতি বা প্রজাতি সংগ্রাম বলে। উদাহরণ, খাদ্য ও বাসস্থানের জন্য তৃণভোজী প্রাণীরা নিজেদের মধ্যে সংগ্রামে লিপ্ত থাকে। সকল তৃণভোজী এবং সবল তৃণভোজী প্রাণীরা দুর্বল প্রাণীদের প্রতিহত করে। অবশেষে দুর্বল প্রাণীরা অনাহারে মারা যায়। যেমন হরিণে হরিণে সংগ্রাম, ছাগলের মধ্যে সংগ্রাম। এরপর আমরা দেখব আন্তঃপ্রজাতি সংগ্রাম। 2 বা ততোধিক প্রজাতির প্রাণীর মধ্যে বাঁচার জন্য সংগ্রামকে আন্তঃপ্রজাতি বা বিষম প্রজাতির সংগ্রাম বলছে। যেমন ব্যাঙ কীটপতঙ্গ ভক্ষণ করে, আবার সাপ কর্তৃক ব্যাঙ ভক্ষিত হয় এবং ময়ূর ব্যাঙ ও সাপ উভয়কে ভক্ষণ করে। এভাবে বিভিন্ন প্রজাতিভুক্ত জীবের মধ্যে জীবন সংগ্রাম গড়ে ওঠে। আরেকটা কি? পরিবেশের সঙ্গে সংগ্রাম। পরিবেশের বিভিন্ন প্রতিকূল পরিস্থিতি, যেমন খরা, বন্যা, ঝড়, ঝঞ্ঝা, শৈত্য ও ভূমিকম্প, এই সমস্ত প্রতিকূল পরিস্থিতির জন্য জীবের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়। জীবকে তার অস্তিত্ব রক্ষার জন্য প্রতিকূল পরিবেশের সঙ্গে প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়, যা হলো পরিবেশজনিত সংগ্রাম। উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? যে উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের ফলে আজ প্রায় অবলুপ্ত। এরপর আমরা আসছি ভেদ বা প্রকরণ। ডারউইনের মতে যে কোনো 2টি জীব কখনো অবিকল একই রকমের নয়, অথবা প্রজাতি দুটো জীব কখনোই একই রকমের হয় না। প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু পার্থক্য থাকে। এই পার্থক্যই হলো প্রকরণ। ডারউইন মনে করেন অবিরত ত্রিবিধ সংগ্রামে জীব লিপ্ত থাকার ফলে জীবেদের মধ্যে যে পার্থক্যের সৃষ্টি হয় তা প্রজননকালে অপত্যের দেহে সঞ্চারিত হয়। তিনি বলেন কোনো কোনো প্রকরণ জীবকে জীবন সংগ্রামে সাহায্য করে। জীবন সংগ্রামে সহায়ক প্রকরণকে অনুকূল প্রকরণ বলে। প্রতিকূল প্রকরণ জীবন সংগ্রামে সহায়ক নয়। ডারউইনের মতে ক্ষুদ্র ক্ষুদ্র ধারাবাহিক পরিবর্তনই প্রজাতি সৃষ্টি করে। আকস্মিক ও হঠাৎ পরিবর্তন হলো প্রকৃতির খেলা। প্রজাতির সৃষ্টির ওপর এই প্রভাব গুরুত্বহীন। এরপর যে বিষয়টা নিয়ে তিনি আলোচনা করেছেন সেটা হচ্ছেন যোগ্যতমের উদ্বর্তন। প্রকরণের ওপর ভিত্তি করে ডারউইন বলেন অনুকূল প্রকরণ অর্থাৎ
অনুকূল প্রকরণযুক্ত জীবেরা প্রকৃতির দ্বারা যোগ্যতম বিবেচিত হওয়ায় তারা বেঁচে থাকে এবং পুনরায় বংশ বিস্তার করে জীবের সংখ্যা বৃদ্ধি করে। অপরপক্ষে প্রতিকূল প্রকরণ যুক্ত জীবেরা প্রকৃতির দ্বারা অযোগ্য বিবেচিত হওয়ায় তারা ধীরে ধীরে পৃথিবী থেকে বিলুপ্ত হয়। একে যোগ্যতমের উদ্বর্তন বলে। যোগ্যতমের উদ্বর্তন কথাটি হার্বার্ট স্পেন্সারের দেওয়া। এরপরে যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় ডারউইনের, সেটা হচ্ছে প্রাকৃতিক নির্বাচনবাদ। আচ্ছা, প্রাকৃতিক জীবকে বাঁচার অধিকার দেয় প্রাকৃতিক পরিবেশ। তাই প্রকৃতিতে অনুকূল প্রকরণযুক্ত জীবেরা প্রতিযোগিতার সুযোগ পায় বেশি। এটাই হলো প্রাকৃতিক নির্বাচন। ফলে অনুকূল প্রকরণগুলি বংশ পরম্পরায় সঞ্চিত হয়ে কোনো এক সময় পূর্বপুরুষ থেকে আলাদা হয়ে সৃষ্টি করে নতুন প্রজাতি। এইভাবে ক্রমান্বয়ে ধীরে ধীরে উন্নত বৈশিষ্ট্যগুলো যুক্ত জীব সৃষ্টি হয় এবং কালক্রমে আরও উন্নত বৈশিষ্ট্যের অধিকারী হয়ে আদি পূর্বপুরুষ থেকে আলাদা হয়। এরপর আমরা পড়ব ডারউইনের ত্রুটি। ডারউইন প্রকরণের কথা বললেও প্রকরণের কিন্তু তিনি ব্যাখ্যা দিতে পারেননি। ডারউইন ছোট ও অস্থায়ী প্রকরণের ওপর গুরুত্ব দিয়েছেন, কিন্তু ওইগুলির বংশানুসরণ না হয় বিবর্তনে ওদের ভূমিকা নেই। যোগ্যতমের উদ্বর্তনের সঠিক ব্যাখ্যা তার পক্ষে দেওয়া সম্ভব হয়নি। 4 নম্বর হচ্ছে যোগ্য জীবেরা বেঁচে থাকলেও তাদের আবির্ভাবের কারণ সম্পর্কে ব্যাখ্যা করেননি। আচ্ছা, 5 নম্বর বলেছেন কোনো অঙ্গের অতি স্বতন্ত্রীকরণে প্রজাতি বিলুপ্ত হয়। ডারউইন তত্ত্বে এর কোনো উল্লেখ নেই। 6 নম্বর হচ্ছে ডারউইন মিউটেশনকে প্রকৃতির খেলা বলে উপেক্ষা করেছেন। এরপর হচ্ছে ডারউইনবাদের মূল্যায়ন। ডারউইন মতবাদ প্রকাশিত হওয়ার পর প্রাকৃতিক নির্বাচনকে জীববিজ্ঞানীগণ অভিব্যক্তির মূল কারণ হিসেবে বিবেচিত করেন। পরবর্তী সময়ে বংশগতি বিজ্ঞানে নব নব আবিষ্কার ও উন্নতির সঙ্গে ধারণা পাওয়া গেল যে জীব সৃষ্টির প্রধান কারণ কেবল প্রাকৃতিক নির্বাচন নয়। তাছাড়া ডারউইন মতবাদ যখন প্রকাশ হয়েছিল তখন কিন্তু বংশগতি বিজ্ঞান, জিন, মিউটেশন ইত্যাদি সম্পর্কে কিন্তু স্বচ্ছ ধারণার অনেক অভাব ছিল। তাই প্রকরণ ও প্রকরণের কারণ সম্পর্কে ধারণা ডারউইন দিতে ব্যর্থ হন। বর্তমান সময়ে প্রজননবিদ্যার জ্ঞানের আলোকে ডারউইন মতবাদকে নতুনভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে, যা হলো আধুনিক সংশ্লেষণবাদ বা নয়া ডারউইনবাদ বলে। তাহলে নয়া ডারউইনবাদ বলতে আমরা কি বুঝি? সেটা হচ্ছে যে বিজ্ঞানী ভাইসম্যান ও তার অনুগামী বিজ্ঞানীগণ ডারউইনবাদের পুনর্মূল্যায়ন বা নয়া ডারউইনবাদ প্রবর্তন করেন। নয়া ডারউইনবাদ কোনো একটি বিশেষ মতবাদ নয়, কতগুলি মতবাদের সমষ্টি মাত্র। আধুনিক জিনবিজ্ঞান, বংশগতি বিজ্ঞান, পরিব্যক্তি, বাস্তুতত্ত্ববিদ্যা এবং আচরণবিদ্যার পরিপ্রেক্ষিতে জীব বিবর্তনের যে সম্পূর্ণ ও বৈজ্ঞানিক তথ্য পাওয়া যায় তাহাই হলো নয়া ডারউইনবাদ। আচ্ছা, এবার আমরা আসব যে লামার্ক ও ডারউইন তত্ত্বের ভিত্তিতে জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্ক কি বলছে। দেখো লামার্কের ক্ষেত্রে এখানে কি বলেছে যে লামার্কের মতে ছোট গলাযুক্ত জিরাফ গাছের নিচের ডালের খাবার বা গাছের পাতা অভাব হেতু
উঁচু গাছের ডাল থেকে খাবার সংগ্রহের চেষ্টায় জিরাফের গলা ও সামনের দুটি পা লম্বা হয়। বংশ পরম্পরায় এই বৈশিষ্ট্য সঞ্চিত হয়, বর্তমানকালে লম্বা গলাযুক্ত জিরাফের সৃষ্টি হয়। দেখো, প্রথমে ছিল উদ্বংশী জিরাফ, পরে কিছুটা প্রসারিত গলা এবং পরবর্তী ক্ষেত্রে দেখো দীর্ঘ গলাযুক্ত জিরাফ। আচ্ছা, ডারউইনের মতে জিরাফের বিভিন্ন দৈর্ঘ্য যুক্ত গলা ছিল। দেখো, এটা বিভিন্ন দৈর্ঘ্যের গলাযুক্ত জিরাফ। গাছের ডালে খাবারের অভাব হেতু ছোট ও মাঝারি গলাযুক্ত জিরাফেরা জীবন সংগ্রামে পিছিয়ে পড়ে এবং পরাজিত হয়ে বিলুপ্ত হয়। অপরপক্ষে লম্বা গলাযুক্ত জিরাফরা অনুকূল প্রকরণ লাভ করায় বেঁচে থাকার অধিকার পায় এবং বংশ বিস্তার করে। এর ফলে সৃষ্ট হয় লম্বা গলাযুক্ত জিরাফ। আচ্ছা, এবার আমরা আসব যে প্রাকৃতিক নির্বাচনবাদের যে তথ্যগুলি, সে তথ্যগুলি কীরকম। সেটা হচ্ছে জীবের অত্যধিক বংশবৃদ্ধি বা সংখ্যা বৃদ্ধি, কিন্তু খাদ্য ও বাসস্থান প্রায় ধ্রুবক বা সীমিত। সিদ্ধান্ত কি এর এগেনস্টে? অস্তিত্ব রক্ষার জন্য জীবন সংগ্রাম। পরবর্তী তথ্যটা কি? যে প্রত্যেক প্রজাতির সংখ্যা প্রায় নির্দিষ্ট থাকে। যেমন অস্তিত্ব রক্ষার জন্য জীবন সংগ্রাম, তার মধ্যে যে তিনটে ভাগ, একটা হচ্ছে অন্তঃপ্রজাতি সংগ্রাম, আন্তঃপ্রজাতি সংগ্রাম, পরিবেশের সঙ্গে সংগ্রাম। এর এগেনস্টে কি সিদ্ধান্তে আসি আমরা? যে যোগ্যতমের উদ্বর্তন ও অযোগ্যের অপলুপ্তি। যোগ্য ও অযোগ্যের নির্বাচন প্রকৃতির দ্বারা ঘটে বলে এই মতবাদকে প্রাকৃতিক নির্বাচন বলছে। পরের তথ্যটা কি? যে প্রকরণের উপস্থিতি ও বংশগতি। যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন, দুই হচ্ছে অনুকূল বা সহায়ক প্রকরণ পুঞ্জীভবন। এর সাপেক্ষে বা এর পক্ষে সিদ্ধান্তটা কি? যে বিবর্তনের মাধ্যমে নতুন প্রজাতির সৃষ্টি। তাহলে লামার্কবাদ ও ডারউইনবাদ পড়ে আমরা বুঝতে পেরেছি যে একটি প্রজাতির জীব থেকে আরও একটি নতুন প্রজাতির জীব সৃষ্টি হতে কত সময় লাগে। পদ্ধতিটি এত ধীরে ও ধারাবাহিকভাবে যে কোনো একজন মানুষের জীবদ্দশায় অভিব্যক্তি প্রমাণ খুঁজে পাওয়া দুষ্কর। কিন্তু বিজ্ঞান তো প্রমাণ ছাড়া কিছু বিশ্বাস করে না। তাই অতীত যুগের জীবের নিদর্শন আমরা কোথা থেকে পাবো? সেরকম মাছ, উভচর, সরীসৃপ, পাখি ও মানুষের হৃৎপিণ্ডের মধ্যে কোনো মিল খুঁজে পাচ্ছি কি না, বা আমাদের শরীরে কোনো অঙ্গগুলো এমন কার্যহীন অবস্থায় রয়েছে কি না, বিজ্ঞানের বেশ কিছু শাখার সাহায্যে আমরা কিন্তু এই অভিব্যক্তি প্রমাণগুলোকে সাজাতে পারি। আমরা পরের দিন অভিব্যক্তির মতবাদের সপক্ষে প্রমাণ আমরা পড়ব। আজকে কিছু প্রশ্ন আমরা একটুখানি দেখে নিই। সেটা হচ্ছে, ডারউইনবাদ কি? কোন বিষয়ের ওপর এই মতবাদ নিবদ্ধ? এই মতবাদ প্রকাশিত হয়েছে সেই গ্রন্থটির নাম কি? জীবন সংগ্রাম বলতে কি বোঝো? ভেদ বা প্রকরণ কি? যোগ্যতমের উদ্বর্তন বলতে কি বোঝো? প্রাকৃতিক নির্বাচন কি? ডারউইন তত্ত্বের ত্রুটি উল্লেখ করো। এই মতবাদের মূল্যায়ন করো। নয়া ডারউইনবাদ কি? লামার্ক ও ডারউইন তত্ত্বের ভিত্তিতে জিরাফের গলা লম্বা হওয়া সম্পর্কে ব্যাখ্যা
করো। তাহলে আজ এই পর্যন্ত থাক। পরের দিন আমি অভিব্যক্তির সপক্ষে যে মতবাদগুলো আছে সেগুলো আমরা পড়ব।